জেএম নিউজ 24 টিভি, সত্যের পথে মানুষের সাথে। আমন্ত্রণ জেএম নিউজ 24 টিভির সংবাদের সাথে আছি আমি ফজলে লাহি মাকা। সংবাদ সম্মেলনে পরিবারের দাবি করেছেন সুপরিকল্পিতভাবে ডক্টর সুলতানা পারভিনকে হত্যা করা হয়েছে। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সুলতানা পারভিন আত্মহত্যা করেননি, তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার ঠোঁট কাটা, মুখে নাকে চোখে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। জিহ্বা দাঁত দিয়ে কামড় দেওয়া ছিল। শ্বাসরোধ করে হত্যা করার মতো গলায় কালশিটে দাগ ছিল। স্থানীয় স্বাস্থ্য বিভাগ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তাকে দেরিতে আমাদের খবর দিয়েছে পুলিশ। স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো কর্মকর্তা এমনকি কোনো ডাক্তার আমাদের কোনো সহযোগিতা করেনি। মৃতদেহ দেখতে পর্যন্তও দেয়নি। খোলা আকাশের নিচে একজন নারীর পোস্টমর্টম করা হয়েছে, যা খুবই অবমাননাকর। তার কাফনের কাপড়ে দেয়নি কেউ। সংবাদ সম্মেলনে এমনই তথ্যবহুল বক্তব্য দিয়েছে সুলতানা পারভিনের পরিবার। শুক্রবার 21শে আগস্ট রাত 8টায় জামালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডাক্তার সুলতানা পারভিনের ছোট বোন মেরিনা পারভিন বলেন, আমার বোনের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আমরা সত্যিটা জানতে চাই। স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্দেশ্যে তিনি বলেন, এটা হতে পারে আত্মহত্যা বা হত্যা, সেটা আপনারা প্রমাণ করুন। তার গায়ে কাপড় ছিল না, কাপড় কোথায়? গায়ে তো কাপড় ছিল। তার দাঁতে জিহ্বা আটকানো কেন? শ্বাসরোধ না করলে জিহ্বা দাঁতের মধ্যে আটকে থাকে না। এটা আত্মহত্যা হলে গলায় দাগ থাকবে কেন? তাহলে কি ডক্টর সুলতানা পারভিন নিজেই নিজের গলা টিপে দাগ করেছেন? চোখের কোনো ফিনকি দিয়ে রক্ত পড়ার ছাপ ছিল। ঘুষি মারলে যে এরকম কোনো থেতলানো দাগ হয়। আমার বোনের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে দাগ ছিল, নাক থেকেও রক্ত ঝরছিল। তিনি আরো বলেন, আমাদের অনেক দেরিতে খবর দিয়েছে পুলিশ। আমরা আসার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ন্যূনতম সহযোগিতা, দূরে থাকা সহমর্মিতাও দেখায়। যে ভবনে থেকে আমার বোনের লাশ উদ্ধার করেছে সেই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। অনুনয় বিনিময় করলেও লাশটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। লাশ দেখার জন্য সাহায্য চাইলে লাশ দেখার পারমিশন দেয়নি স্থানীয় স্বাস্থ্য বিভাগ। পরে মর্গে এসে আমরা অনেক কষ্টে ঢুকে দেখছি লাশটা কিভাবে রাখা হয়েছে। গায়ের কাফনের কাপড় কিনে দিতে স্থানীয় ডাক্তাররা এগিয়ে আসেনি। যেখানে একটা নার্সকে সামান্য বাজে কথা বললে আন্দোলনে দাঁড়িয়ে যায়, সেখানে একজন প্রসিদ্ধ ডাক্তারের মৃত্যু প্রতিবাদ হয় না। লাশটা রেখেছিল গোদাম ঘরে। সামনে ডাস্টবিন, একটা ছোট স্টোর রুমে পলিথিনে বাঁধা অবস্থায় ছিল আমার বোনের লাশটা। তৃতীয় দিনে দাফন করতে হয়েছে। কান্নারত কণ্ঠে মেরিনা পারভিন আরো বলেন, আমার বোনকে আর কষ্ট দিন না, আমরা পোস্টমর্টম চাই না, লাশটা দিন, লাশ দাফনের সুযোগ করে দিন। আমরা যেন আইনের আশ্রয় নিতে না পারি সেজন্য লিখিত নিয়েছে। কোনো দাবি দেওয়ার অভিযোগ নেই। লাশটা ছুটিয়ে নিতে লিখিত দিতে বাধ্য হয়েছি। লিখিত নেবার পর পোস্টমর্টমে করেছে খোলা আকাশের নিচে রাস্তায়। রাষ্ট্রের মূল্যবান সম্পদ একজন ডাক্তারকে কি সম্মান দিল? এজন্য নারীর লাশ এভাবে খোলা আকাশের নিচে রাস্তায় পোস্টমর্টম করা হয়েছে, তা খুবই অবমাননাকর। পোস্টমর্টমের সঠিক রিপোর্ট পাবো কিনা আমরা শঙ্কায় রয়েছি। স্থানীয় প্রশাসনের প্রতি তিনি সুস্থ তদন্ত সহ সঠিক পোস্টমর্টমের রিপোর্টের দাবি জানিয়েছেন। ডক্টর সুলতানা পারভিনের পিতা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়েকে হত্যা করার দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ হলো তার প্রাক্তন স্বামীর পরিবার, আরেকটি পক্ষ হলো পেশাগত দ্বন্দ্ব। আমার মেয়ের পেছনে তার শ্বশুর পরিবার পরিকল্পনার সাবেক পরিচালক শাহানা আক্তার ছায়ার মতো লোক লাগিয়ে রেখেছিলেন। তার ঘনিষ্ঠ মকবুল হোসেনের মোর্শেদ পরিবারের পরিকল্পনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে নিপোর্ট মেলান্দর বদলি হয়ে এসেছিলেন। তিনি আমার মেয়েকে সবসময় ফলো করতেন। তার সাথে দেখা হবার পর আমার মেয়ে আমার স্ত্রীকে ফোন করে বলেছিল, মা, বিপদ আমার পিছু ছাড়ছে না। সাব্বিরের দুঃসম্পর্কের মামা মকবুল হোসেন মোর্শেদ এখন বদলি হয়ে এসেছেন। ভয় করছে কখন কোন বিপদে পড়ি। আমরা লোক মারফত জেনেছি মকবুল মোর্শেদ মেলান্দো থেকে জানুয়ারি মাসে বদলি হয়ে যাবার পরও ঘটনার 4 দিন আগে মেলান্দো এসেছিলেন। তিনি কেন এসেছিলেন? আমার মেয়ের হত্যার পেছনে তারও হাত থাকতে পারে। তিনি আরো বলেন, আমার মেয়ে ছিল গরিবের ডাক্তার। তার দক্ষতা ও সেবায় মেলান্দো সুনাম অর্জন করায় স্থানীয় ডাক্তারও হুমকি দিত সে যেন প্রাইভেট প্র্যাকটিস না করে।
কলিগরাও তার প্রতি ঈর্ষাপরায়ণ ছিল। এদেরকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, অভিজ্ঞ গাইনি ডাক্তারকে এভাবে কেন প্রাণ দিতে হলো? এজন্যই কি মুক্তিযুদ্ধ করেছিলাম বলে অঝরে কেঁদে ফেললেন সুলতানা পারভিনের পিতা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আজাদ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে এই হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র উদ্ঘাটনের সুবিচার দাবি করেছেন। উল্লেখ্য, রোববার 16 আগস্ট বিকালে 5টার দিকে জামালপুর মেলান্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে গরিবের ডাক্তার বলে খ্যাত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সুলতানা পারভিনের মরদেহ উদ্ধার করে। দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন সালের খবর পেতে আমাদের সাথে ধন্যবাদ। আর এই বিষয়ে কি বলছে সুলতানা পারভিনের বোন সহ তার আমি পরিবারের তৃতীয় বোন, তৃতীয় সন্তান। আমি এবার 38তম বিসিএস এ প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার ভেরিফিকেশন চলছে। এর মধ্যে এই খবর পেয়েছি এবং সব জায়গায় আমরা খবর পাওয়ার আগে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে তার আত্মহত্যা করেছে, সে প্যাথেডিন গ্রহণ করেছে। তো এটা কখনোই আমাদের সাথে আগের দিন আমার মায়ের সাথে কথা হয়েছে। আমার মায়ের সাথে সে দোতলা বাড়ি করবে, আমার কথা জিজ্ঞেস। আমাদের ফ্যামিলিতে এখন সুখের সময়। আমার চাকরি হওয়া নিয়ে আমার বোন অনেক খুশি ছিল। আমরা কি কখনোই বুঝতে পারবো না ছেড়ে দিয়ে এরকম একটা কাজ করে? হ্যাঁ, আর তাছাড়া তার দুই পক্ষের শত্রু ছিল, এটা অনেক আগে থেকে সে বলছে। আর আমরা তো ভবনটাতে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে খবর দেওয়া হয়েছে অনেক পরে। আমরা অনেক যেতে অনেক দেরি হয়ে গেছে, আমাদেরকে লাশটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। আমরা অন্যভাবে দেখেছি, আমাদেরকে হসপিটাল থেকে কোনো সাহায্য করা হয়নি, কোনো পারমিশনও দেওয়া হয়নি। এবং আমরা অনেক কষ্টে ঢুকে আমরা দেখেছি কিভাবে রাখা হয়েছে লাশটাকে। একটা গায়ের কাপড় পর্যন্ত কিনে দেওয়ার মতো ওইখানে কোনো ডাক্তারদের সাহায্য এগিয়ে আসেনি। হ্যাঁ, যেখানে একটা নার্সকে কোনো বাজে কথা বললে সেখানে আন্দোলন হয়ে যায়, সেখানে আমার বড় বোন এত বড় একজন ডাক্তার, সে ডিজিও ডিগ্রিধারী। হ্যাঁ, পুরো জামালপুরে সে একমাত্র, এই উপজেলা মেলান্দাতে উনি একমাত্র গাইনি ডক্টর। সার্জারি বন্ধ হয়ে গেছে, আমার বোন নাই, আমার সার্জারি বন্ধ হয়ে গেছে হসপিটালে। জামালপুরের মানুষজন এত দরিদ্র, এখানে মুরগি নিয়ে আসতো, নারকেল নিয়ে আসতো, যে আমার টাকা নাই আপা, আমাকে চিকিৎসা করে দেন। আমার আপু বলতো যে মুরগি নারকেল নিয়ে আমি কি করবো, সে উল্টা আরো চিকিৎসা দিত এবং টাকা খরচ করে ওষুধ কিনে দিত। গরিবের চিকিৎসক হিসেবে খ্যাত, বিভিন্ন পত্রিকা লিখছে। বিভিন্ন মানুষজন এসে আমার কোনো লাশটা রাখার কোনো জায়গা নেই। আমরা দেখেছি কোথায় রেখেছে, গুদাম ঘরে সামনে ডাস্টবিন, একটা ছোট্ট স্টোর রুমে পলিথিন বান্ধা 2 দিন লাশটা পড়েছিল। আমরা 3য় দিন দাফন করেছি। আমরা কোনো মতে লাশটা ছুটানোর জন্য আমরা লিখে দিছি যে আমার বোনকে আর কষ্ট দেওয়া না, পোস্টমর্টম আমরা চাই না, আমাদেরকে লাশটা দেন, দাফন করবো। লিখিত নিছে যে কোনো দাবি দেওয়া নাই, কিছু নাই। আমরা লাশটা দাফনের জন্য যা করা লাগে আমরা করছি। কোনো মতে একটা প্রত্যয়নপত্র নিয়ে আমরা রাজশাহীতে, এর মধ্যে নিউজ হয়েছে এটা তো আত্মহত্যা, আপনারা প্রমাণ করতে পারবেন এটা আত্মহত্যা? আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা সত্যি জানতে চাই। এটা হতে পারে আত্মহত্যা, হত্যা হতে পারে, আপনারা প্রমাণ তো করতে হবে, তাই না? আমাদের তার গায়ের কাপড় নাই, কাপড় কোথায় ছিল? তো কোনো কাপড় তো ছিল। তাকে কাঁথা গায়ে দেওয়া কেন সে? তারপরে হচ্ছে বিভিন্নজন বিভিন্ন কাপড় নিয়ে বিভিন্ন মন্তব্য। একজন বলে, হ্যাঁ আমরা ডোম থেকে খবর পাই, আমরা ডোম সন্দেহ প্রকাশ করছে। তারা আমরা তো প্রথমে মেনে নিছি, আমরা তো কিছু বুঝিও নাই। আমরা কোনো মতে লাশটা নিয়ে যেতে যাচ্ছিলাম, সবাই সন্দেহ প্রকাশ করছে। তার জিভা কেন, দাঁতের মধ্যে জিভা আটকা কেন? এটা তো শুধুমাত্র সাফোকেশন থেকে হয়। শ্বাস রোধ না করলে কখনো জিভের মাঝখানে দাঁতে দাঁত পড়ে না। চোখের এখান থেকে আমরা এই লাশটা আমাদেরকে দেখতে দেওয়া হতো না পোস্টমর্টমের আগে, কারণ পোস্টমর্টমের পরে লাশের অবস্থা ভালো থাকে না, তখন একটা যা ইচ্ছা ওরা বলতে পারতো। আমরা লুকিয়ে ছবি তুলছি, একমাত্র আমি। আমরা লাশটাও দেখতে পেতাম না, আমরা অনেক কষ্টে লুকিয়ে আমরা অন্যভাবে লাশটা দেখতে পারছি। তাহলে এইসব কি? আমাদের তো অনেক প্রশ্ন আছে। আমার বোন কি নিজে নিজে গায়ে হাত দিয়ে গলায় দাগ করেছে? চোখে দিয়ে ফিকনি দিয়ে রক্ত পড়ছে, মুখে থ্যাতলানো দাগ, ঘুষি মারলে যেরকম কালো কালো দাগ ছোপ হয় সেরকম মুখে দাগ, ঠোঁটে নাকের এখান থেকে রক্ত পড়ছে। আমি তো অত ছবি তোলার সাহসও পাইনি, একটা কোনো মতে তুলেছি খালি ফেস। আমি তো আর ওই হুশ নাই যে আমি বডি তুলবো। আমরা কোনো মতে আমরা দাফন কার্য সব, তাও 3য় দিনে দাফন হয়েছে, লাশ গলে গেছে। পোস্টমর্টম নাকি আমরা জানিও না, তখন আমার শুধু দুলাভাই ছিলেন। এটা
এটা নাকি রাস্তায় হয়েছে, একটা পোস্টমর্টমের জায়গা না। একটা এত বড় ডাক্তারকে এটা কি মূল্যায়ন হলো? ডাক্তার পাড়া থেকে কোনো সারা শব্দ নাই কেন? এত স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে আজ পর্যন্ত দারোয়ান নাই, এর আগেও নাকি ছিল না, পুরো ভবন অরক্ষিত। সে রাষ্ট্রের একটা এত বড় সম্পদ, রাষ্ট্রীয় সে বিসিএস ক্যাডার, সে বিসিএস ক্যাডার, সে তার চাকরির সার্ভিসে 10 বছর হয়ে গেছে অলরেডি, সে 32তম বিসিএস এ সে ক্যাডার, সে মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ, আপনারা সামান্য একটা সরকারি ভবনে সে আমাদেরকে বলতো যে তুই, আমরা বলতাম যে এত দূরে তুই পড়ে আছিস, তুই এখানে চলে আয়। সে বলতো আমি এত বড় একটা সরকারি কর্মকর্তা, আমাকে এখানে কেউ কিছু করতে পারবে না, আমি এখানে ডাক্তার আপা। সে এতটা আশ্বস্ত ছিল। তাহলে এখানে কি যে স্বাস্থ্য কমপ্লেক্স তাদের একটা দায়বদ্ধতা নাই? আমার বোনের সিকিউরিটি, ওখানে তো একটা পুরুষ মানুষও রক্ষিত না, ওখানে মেয়ে মানুষ তো দূরে কথা। একমাত্র সে রেসিডেন্ট ডাক্তার ছিল, থাকতো, অন্যরা নাকি সবাই ডিউটির সময় এসে রেস্ট নিয়ে চলে যেত। কেউ ওখানে আবাসিক কোনো ডাক্তার, ওই পুরো ভবনে আমার বোন একা। আর আমাদেরকে আত্মহত্যা আপনারা প্রমাণ করেন, 5টা প্যাথোজেনের সিরিঞ্জ, বিভিন্ন ধরনের স্টোরি। তো এটা তো আমরা এক্সপার্টরা বলছে যে এটা সম্ভব না। একটা মানুষ একা একা 5টা সিরিঞ্জ প্যাথোজেনের নিয়ে নেওয়ার সেই তার এবিলিটি থাকে না। এটা পুরোটাই সাজানো ঘটনা আমাদের মনে হচ্ছে, আপনারা আমাদের প্রমাণ করেন। এখন আমরা গরিব মানুষ, আমাদের আসলে মানে পোস্টমর্টম রিপোর্টটা এখন ভরসা। কিন্তু যেহেতু এই ঘটনাটা একটা কমপ্লেক্সে হয়েছে, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে ডাক্তারই তো লিখবেন একজন পোস্টমর্টম রিপোর্টটা, তাই না? তাহলে আমাদের ওই আশাটাও এখন আমাদের ক্ষীণ মনে হচ্ছে। আমরা বাধ্য হয়ে আমরা আপনাদের সামনে দাঁড়ালাম। একমাত্র মিডিয়া যদি কিছু করতে পারে, আমরা তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাব, আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছেও আমরা সাহায্য চাইবো, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাব। আমরা আজকে এসেছি, আরো আমাদের ইমার্জেন্সি কাজ আছে, থানাতে কাজ আছে, কেস করার কাজ আছে, সেই জন্য আমরা এসেছি। আমাদের কাছে আমরা গরিব মানুষ, আপনাদের সাহায্য ছাড়া আমরা সুস্থ তদন্তটা চাই। সেটা যাই হোক, আমরা সুস্থ সঠিক তদন্তটা চাই, সঠিক তথ্যটা আমরা চাই। আমরা কেন কালিমা নিয়ে বলে বেড়াবো যে আত্মহত্যা? এত কষ্ট করে চাকরি করা একজন ব্যক্তি, সে আজকে আত্মহত্যা করবে? তার সেপারেশন হয়েছে আজ থেকে 6 বছর আগে, সে এখন আত্মহত্যা করবে? এটা অসম্ভব। এখন আমাদের বাসায় সুখের সময়, আমার চাকরি হওয়াতে, আমি রেকমেন্ডেড হওয়াতে ও হচ্ছে সবচেয়ে খুশি। আমার বড় বোন আমার নিজের হাতে আমাকে মানুষ করেছে, আমাদের সবার খরচ সে বহন করে, আমাদের বাসার একমাত্র আর্নিং মেম্বার সে ছিল। হ্যাঁ, সে এখন এই সুখের সময় আমাদের সে আত্মহত্যা করবে, আমাদেরকে বলবেও না। তার যত অ্যাকাউন্ট আছে, তার যত কিছু আছে, সে কোনো কিছু সেটেল তো করে যায়নি। একটা মানুষ আত্মহত্যা করলেও অ্যাটলিস্ট সব কিছু বুঝাই দিয়ে যায়। আগের দিনও মায়ের সাথে কথা হয়েছে, খাবার পাঠাইছে, খাবার পাঠাচ্ছ, অস্থির হয়ে গেছে, ঈদের মাংস পাঠানো হয়েছে। হ্যাঁ, তাহলে এই মানুষ সে মেডিকেলে 9:30 পর্যন্ত রোগী দেখে এসে সে আত্মহত্যা করে ফেললো। আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের প্রশ্নের উত্তর আমরা চাই। সেটা সত্যি হোক, সেটা যেই ঘটনাই হোক, আমাদের সত্যিটা চাই। আমরা আর কিছুই আমরা জানি না। আপনাদের এখন পুলিশের দায়িত্ব আছে, এখানে অবশ্যই সরকারের সাহায্য আমাদের লাগবে। সে একটা রাষ্ট্রীয় সম্পদ, একজন বিসিএস ক্যাডার তো রাষ্ট্রীয় সম্পদ, সরকারি একজন কর্মকর্তা। এটা তো একটা পুরুষ মানুষ ওই ভবনে রক্ষিত না। আমাদেরকে কিছু দেখতে দেওয়া হয়নি, আমরা এই পর্যন্ত তার কিছুই আমরা ধরতে পারিনি, তার রুমটা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা যদি কিছু করতে পারেন, আমাদের শেষ ভরসা আপনারাই, এবং আমরা আরো সাহায্য চাইবো। মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আমরা যাব। আমরা এতটুকুই আমার বলা যে আমাদের আসলে হারানোর আর কিছু নাই, আমরা এখন সত্যটা চাই। এই ঘটনার জন্য আপনারা কাকে সন্দেহ করেন? সন্দেহ আমার আব্বা যা বললেন, দুই পক্ষই আমাদের সন্দেহ। এক হচ্ছে যে সেখানকার যে আপু বলতো, সবসময় আমার মাকে বলতো যে ডাক্তাররা সামনেই বলতো যে আপা আপনি বসেন না, আমরা মানে পুরুষ ডাক্তার, যেহেতু আপু গাইনির একমাত্র মহিলা ডাক্তার, তো স্বাভাবিকভাবে মহিলারা কমফোর্টেবল ফিল করতো। তো আপুর অনেক রোগী হতো, আপুর হাতও ভালো, সবাই নাম করতো আপুর। এই কারণে দ্বন্দ্ব অবশ্যই আছে, এটা আপু আগে থেকেই বলতো। পেশাগত দ্বন্দ্ব অবশ্যই আছে। এটা তো এমনও বোঝা যাচ্ছে যে তার কোনো কোঅপারেশন আমরা পাইনি। একটা কাপড় যে কিনে, দাফনের কাপ বা একটা কাপড় যে কিনে তাকে পরাবে, সেটাও তো একটা ডাক্তার এগিয়ে আসেনি, তাই না? এটা তো বোঝাই যাচ্ছে যে একটা ডাক্তারদের পাড়ার মধ্যে কোনো গুঞ্জন আমরা দেখছি না। আমাদের কোনো ওখান থেকে কেউ ফোন করে আমাদেরকে সহমর্মিতাও জানায়নি, কেউ খোঁজ খবর নেয়নি, আমাদেরকে পুলিশ জানিয়েছে। আপনি একটা কথা বলছিলেন যে বিভৎস অবস্থায় আপনারা তাকে দেখতে পাচ্ছেন। আমরা এটা তো আমরা দেখতে পাইনি কিছু, এটা হচ্ছে ডোম আমাদেরকে খবর দিয়েছে। এখন মাঝখানে নিশ্চয়ই কেউ তার কাপড় খুলে নেয়নি, নিশ্চয়ই এরকমই ছিল।
আমরা এসব কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা বলা হচ্ছে আত্মহত্যা। আপনারা আত্মহত্যাও তো প্রমাণ করতে পারবেন না, আপনারা করেন প্রমাণ, এটা প্রমাণ করতে হবে। আপনারা বলে দিলেই তো, মুখোশ লাগাই দিলেই তো হবে না। ডায়েরি দেখানো হচ্ছে, একটা মানুষের ডায়েরিতে মানুষ হতাশার কথা লিখেছে, এটা কি বোঝা যায় যে সে আত্মহত্যা করেছে? ছোটবেলার খেলনার কথা লেখা ডায়েরিতে, তার বিবাহ বিচ্ছেদের কষ্টের কথা লেখা, আমাদের ফ্যামিলিতে টাকার অভাব এটা লেখা, এটা কি কখনো প্রমাণ হতে পারে যে সে আত্মহত্যা করেছে? একটা মানুষের পার্সোনাল ডায়েরি, সেখানে সবাই হতাশার কথাই লিখবে, এটাই স্বাভাবিক। তো এটা আপনারা তো কিছুই প্রমাণ করতে, তাহলে কেন নাম দেওয়া হবে আত্মহত্যা? এটা কখনোই আমরা মানতে পারি না। আমাদের বাসায় এখন সুখের সময়, আমার চাকরিতে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, এখনো জয়েন করিনি। আমার বোন এভাবে আমাকে ফেলে যাবে না। আমাদের বাসায় তো এখনো আর্নিং মেম্বার সে একমাত্র, সে তো আমি তো এখনো জয়েনও করিনি, আমার তো চাকরি গেজেট হয়নি, আমি তো আর্ন করিনি। সে কেন আমাদেরকে এভাবে ফেলে যাবে? এতদিন সে আমাদেরকে কি করেছে? আমার আব্বা রিটায়ার করেছেন অনেক আগে, শুধুমাত্র সে ভাতা পান, মুক্তিযোদ্ধা ভাতাটা পান, সেই ভাতা দিয়ে তো আমাদের সংসার চলবে না। তো এটা আমরা মানতে পারছি না। আমরা সুষ্ঠু তদন্ত চাই। আর পক্ষ সন্দেহ, আমাদের দুই পক্ষ আব্বা যা বললেন তাই। এক হচ্ছে তার শ্বশুরবাড়ির পক্ষ, তার শ্বশুরবাড়িতে তার শাশুড়ির সাথে দ্বন্দ্ব ছিল অনেক বেশি, ডিভোর্সটাও ওইভাবেই হয়েছে। আর আরেক পক্ষ হচ্ছে এখানে ডাক্তারদের একটা লোকাল যে ডাক্তার, তাদের একটা স্বার্থ থাকতে পারে, পেশাগত একটা দ্বন্দ্ব থাকতে পারে। আমরা আসলে শিওর ভাবে তো আমরা বলতে পারছি না, আমরা তো জানি না সেটা। তবে কি কোনো ডাক্তার রাজশাহীতে গিয়েছিলেন লাশের সাথে? না না না, কেউ যায়নি। আমরা কেউ যায়নি। আমরা বললাম না যে আমরা অনেক কষ্টে রাস্তা ছুটিয়ে আনতে পেরেছি, আমাদের সাথে কোনো সহযোগিতা, আমাদেরকে দেখার পারমিশনটা দেওয়া হয় না। আপনি তো আসলেন যে জামা পরে? জি, আমি লাশ আপনাকে দেখতে দেয় না কেউ? না, দেখতে দেয়নি, বলছে অপেক্ষা করতে হবে সকাল 9টা পর্যন্ত। বিভিন্ন ধরনের ঘোরানো হচ্ছে, আমরা এবং এটা পোস্টমর্টম ছাড়া আমাদের দিবেও না। ডাক্তাররা করছেন না, হাসপাতাল কর্তৃপক্ষ না পুলিশ? এটা হাসপাতাল কর্তৃপক্ষ না করে দিয়েছে, কোনো কোঅপারেশন আমরা পাইনি। তো আমরা নিজেরা যদি না দেখতাম পোস্টমর্টমের আগে, তাহলে তো এই চেহারাটা আমরা দেখতে পেতাম না। তারা হয়তো পোস্টমর্টমের পরে হয়তো আমরা দেখতে পেতাম, তো তখন তো সেটা আমরা বুঝতে পারতাম না যে আসলে আমরা আলাদাভাবে নিজেরা লুকিয়ে দেখার ব্যবস্থা করেছি। খবরটা পাইছিলেন কখন? আমরা খবর পেয়েছি 16 তারিখ সন্ধ্যায় 6টা 6:30, অথচ এই ঘটনা তো অনেক আগে। ঠিক আছে, ওরা তারা বলছে না। এই ছবিটা দেখছিলেন? জি না, এটা আমরা দেখিনি। লাশে কি পোস্টমর্টম হয়েছিল? এটাও আমরা দেখিনি। এই ছবি আমরা দেখিনি। না এটা তুমি দিছো তো এটা? না, এটা আমাদের ভিতরের ছবি। যে এটা ভেতরের ছবি, আমরা ভিতরের ছবি তো দেখিনি। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, এই ছবি আমার মেয়ে আপা এখন হত্যা মামলা দায়ের করবেন কিনা? জি, আমরা যাচ্ছি। এই মামলাটা কার বিরুদ্ধে? আমরা আসলে আমরা শিওর ভাবে তো কোনো নাম নিয়ে আমরা অজ্ঞাত নামে একটা করতে হবে। তবে সন্দেহ, দুইটা পক্ষ সন্দেহ, আমাদের জোরালো সন্দেহ, কারণ এটা হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য ছাড়া কিভাবে রুমের মধ্যে এটা ভবন অরক্ষিত, এটা আমাদের এই জন্য সন্দেহ যে দুই পক্ষেরই হাত থাকতে পারে। আসলে আমরা তো জানি না, এটা তো তদন্ত পুলিশ করবে। আমরা অজ্ঞাত নামেই একটা হত্যা মামলা দায়ের করতে যাচ্ছি। অবশ্যই আমাদের আস্থা থাকবে না কেন? একটা আইন পক্ষ কেন, রাষ্ট্রের আইন এনফোর্সকারী কেন আস্থা থাকবে না? আমি নিজেও সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমি সেই আস্থা রেখে তো এই চাকরিতে আমরা এসেছি। আমার বোন বিসিএস ডাক্তার, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, উনি রেলওয়ে ইন্সপেক্টর ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা আর কি আস্থা রাখবো? আমরা তো দেশের অবশ্যই আমরা আস্থা রাখি, এই জন্য তো আমরা সাহায্য চেয়েছি। আমরা গরিব মানুষ, আমাদের কাছে আর কোনো আস্থা নাই। আপনার এই পুলিশ ছাড়া, সুষ্ঠু তদন্ত ছাড়া আমাদের কিন্তু আর কোনো আপা একটু উপায় নেই। এই যে আপনার বোনের, এটা তো আপনি আত্মহত্যা বলে মানতেছেন না, কারণ আসলে জানার কোনো সুযোগও নাই। প্লিজ এক মিনিট, জি বলেন। এই বিষয়টা একটু ক্লিয়ার বলবেন দুলাল ভাই। আপনি ডক্টর সুন্দরা পারভিনের হত্যা হয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা আত্মহত্যা না। আমরা একটা সুষ্ঠু তদন্ত কামনা করছি এবং মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এটাতে যেন সুষ্ঠু তদন্তটা হয়। পোস্টমর্টম রিপোর্টটা এখনো আমরা পাইনি এবং এই রিপোর্টটা যেন সুষ্ঠুভাবে হয়, এটা আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমার মেয়ে খুন হবে, এই জন্য তাদের যুদ্ধ করেনি। আমার মেয়ে হত্যা করা উচিত। আপনারা সাংবাদিক বন্ধুরা, দেশবাসীদের জন্য সুস্থ তদন্ত হয়, আপনারা এটা দেশবাসীর তুলে ধরেন। কিছু মিডিয়া বলছে আত্মহত্যা, কিছু অভিযোগ
কিন্তু আমি দেখেছি আমার মেয়ে যখন মুখের ছবি মায়ের দাগ এবং ওই রক্তের ছাপচাপ গলার মধ্যে রক্ত, বিভিন্ন জায়গায় রক্ত রক্ত, যদি সেই প্রেসিডেন্ট নিত মুখে কেন মায়ের দাগ পাওয়া যাবে, মুখে কেন রক্ত আসলো, প্রেসিডেন্টের পিছনে ইনসাইড হেমা হয়। হ্যাঁ, প্রেসিডেন্ট হলো ঘুমের ওষুধ। যখন কোনো রোগী অপারেশন করা হয় তখন তাকে জ্বালার যন্ত্রণা থেকে ইয়ে করার জন্য প্রেসিডেন্ট দেওয়া হয়, কাছে গুণ করে দেয়। এই প্রেসিডেন্ট তো মুখের মধ্যে মাঝে থাকতে পারে না, প্রেসিডেন্টের ভিতরে মুখের মধ্যে রক্ত কেন, মুখে দাগতে কেন, মুখে দাগ কেন, গলায় দাগ কেন, এগুলো আপনারা সবাই একটু তদন্ত একটু দেখবেন, সবাই তদন্ত করেন। পুলিশ আপনারা সবাই দেখবেন, তার ছবিটা দেখে আপনার মূল্যায়ন করবেন। আমার খারাপ লাগলো কিছু আগে মন্তব্য করে বলছে আত্মহত্যা কী করে, এটা তো মারা। তাছাড়া আমাকে ওসি সাহেব বললো তার একটা চেক পাওয়া ছিলেন আর 10,000 টাকা জোগাড় করে আসছে। সে যদি আত্মহত্যা করতো এই টাকাটা কি চুলতো বেতনের টাকা বা চেক? হ্যাঁ, আমাকে টাকা পাঠানোর কথা ছিল। হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই সে একটু প্রিপারেশন নিয়ে আত্মহত্যা করতো বা কিছু লিখে দিত। হ্যাঁ, সেগুলো কিছু নাই। তারপরে ওই এলাকা অরক্ষিত। এখানে আমি জানি এবং পুলিশ কারা কারা করছে, কিন্তু এখন এই মুহূর্তে বলবো না, পুলিশ এটা বাইর করবে। তারপরে যে দুটা পক্ষ আছে এই মেয়েকে খুন করার, একটা পক্ষ হলো তার শাশুড়ি। আমার মেয়ে তার মাকে বলতো, মা আমি খুব ঝুঁকির মধ্যে আছি। আমার শাশুড়ি আমার পিছনে লোক লাগাই দিয়ে ঘুর ঘুর করে, কেননা আমার মেয়ে মাঝে মধ্যে তার স্বামীকে হুমকি দিত, প্রাক্তন স্বামীকে হুমকি দিত, তোকে আমি দেখে নিব, তোকে আমি মায়েরা জেলে যাব। ওই যেই কুত্তাকে লাগিয়ে দিয়েছে সে এখানে এই এলাকায় চাকরি করে, সে আমার মেয়েকে ফলো করতো, তার সাথে দেখা করতে চাইতো। সে আমার মেয়েদেরকে দেখা করতে যেত না, কেননা এরা বলে যে গিল্টি। তারপর যে আমার ওয়াইফকে সে মেয়ে বলতো, মা আমার খুব আতঙ্কিত আছে, আমার পিছনে একদম ফলো করতেছে এবং সে সবসময় ঘুরঘু করতেছে। তারপরে যে এই একটা পক্ষ কীভাবে করছে, কার দ্বারা করছে, এটা আল্লাহ জানে, আর তদন্ত করে আপনারা বাইর করবেন। কিন্তু একটা পক্ষ হতে পারে এখানে আমার মেয়ে যথেষ্ট যশ হয়েছে, নাম হয়েছে, তার জন্য অন্যরা কোনো অপারেশন পায় না, আর তাকে সবাই গরিবের ডাক্তার করে সে করে মানুষের পয়সা দিয়ে রুগীর ওষুধ কিনে দেয়। আমার একটা পক্ষ হতে পারে তাকে রাস্তার থেকে সারাই ফেলে এরা অপারেশন দিয়ে পাবে। আপনারা এটা তাকে সত্যি উঠতে আসতে হন, আপনারা তার পাশে গেছে তুলে ধরবেন। আমি একটু করছি আমার মেয়েকে আমার মেয়ে নিতে পারি না, আমি সেদিন মরে গেছি, যেদিন আমার মেয়ে মরেছে আমি সেদিন মরে গেছি। এখন আমার শুধু আমার সফলে উঠতে উঠতে আমার মেয়ের ছবি সফলে চোখের ছবি বাসায় আমি খাতে পারি না, ঘুমাতে পারি না। আপনারা এসে সুষ্ঠুভাবে তদন্তের জন্য আপনার সবাইকে জানিয়ে দিয়ে আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে আবেদন করবো, তিনি যেন এসে ব্যাপারে সুষ্ঠু তদন্ত হয় তার জন্য তিনি ব্যবস্থা করেন। আমি চিন্তা থেকে মরে গেছি, আমার বড় মেয়ে আমি অনেক কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছি, কিন্তু এখন আমি চিন্তা করে গেছি আমার বাকি 3টা মেয়েকে কে খরচ গ্রহণ করবে। আমি শুধু মুক্তিযুদ্ধ হতে হয় আর কিছু টেনশন পাই, আমি রেলের ইন্সপেক্টর ছিলাম। যাই হোক, এখন আমার সংসার হয়ে গেছে অনিশ্চিত ভবিষ্যৎ। আমার এদেরকে লেখাপড়ার খরচ বহন করতে বাকি 3টা মেয়ে। আমি এখন চোখে চতুর্দিকে অন্ধকার থেকে আপনাদের কাছে অনুরোধ, আমি আর বেশি করতে পারবো না, আপনারা এই ঘটনাটা তুলে ধরেন। এটা একটা হত্যা, এই জন্য হত্যা। আপনার মুখের দাগটা দেখলে ছবির মধ্যে বুঝতে পারবেন যে প্রেসিডেন্ট গাড়ি মুখে মাটির দাগ থাকতে পারে না, গলার মধ্যে রক্তের দাগ, মুখের মধ্যে রক্ত বাইরে এসে ঠোঁট কাটা থাকতে পারে না। আপনারা ছবিটা অ্যানালাইজ করে তারপরে আপনার মন্তব্য করেন, তারপরে আপনারা পেপারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে জানাই না। আমি আর কিছু বলবো না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা মুক্তিযোদ্ধা হিসেবে যে আমার যেন আমার মেয়ে বিচার পাই, আমার মেয়েকে আর পাবো না। ধন্যবাদ, আপনার গাড়ি করতে পারছি।
চিকিৎসাদের খবর পেতে জেএম নিউজ 24 টিভি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপে আমাদের সাথেই থাকুন। আর আমাদেরকে জানান আপনার চারপাশের সমস্যা ও সম্ভাবনার কথা।